আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, যে সেটা হলো ব্রেথলেসনেস। হ্যাঁ, এবং হচ্ছে স্পেসিফিকলি অর্থোপনিয়া নিয়ে। তো অর্থোপনিয়া বলার আগে আমি একটু বলতে চাচ্ছি যে ব্রেথলেসনেসটার মেকানিজম, অর্থাৎ কি কারণে আমাদের ব্রেথলেসনেস সেন্সেশনটা হয়। ঠিক আছে, এখন আসেন যে এই হলো ধরুন আমাদের রাইট লাংস, এবং এই হলো লেফট লাংস। ওকে, আচ্ছা, এখন এইখানে হলো ব্রঙ্কাসটা, হ্যাঁ, এবং ব্রঙ্কিউল। আচ্ছা, এখন দেখেন অ্যাজমা যখন হয়, হ্যাঁ, অ্যাজমা অ্যাজমা হলে কি হয়, এই যে আমাদের যে ব্রঙ্কিউল, হ্যাঁ, ব্রঙ্কিউল মিউকাস মেমব্রেনটা ইনফ্লেমড হয়ে যায়। ইনফ্লেমড হয়ে সেগুলো ন্যারো হয়ে যায়, এবং এখানে কি হয় যে আমাদের ব্রঙ্কিয়াল এপিথেলিয়ামের নিচে যে ল্যামিনা প্রোপ্রায়া আছে, ওই ল্যামিনা প্রোপ্রায়াতে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অ্যাকিউমুলেশন হয়ে আলটিমেটলি আমাদের এই ব্রঙ্কিউলের টিউবটা, হ্যাঁ, ব্রঙ্কিউলার লুমেনটা ন্যারো হয়ে যায়। একই ঘটনা হয় ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে, সেখানেও এই ব্রঙ্কিয়াল মিউকোসা ইনফ্লামেশন হয়ে সেগুলো ন্যারো হয়ে যায়। হ্যাঁ, তারপরে আরেকটা ডিজিজ আছে আমরা জানি, সেটা হলো এমফাইসেমা। এমফাইসেমাতে কি হয়, এখানে যে লাং প্যারেনকাইমা আছে, হ্যাঁ, এখানে যে লাং প্যারেনকাইমা, দ্যাট মিনস আমাদের টার্মিনাল ব্রঙ্কিউল, এরপরে কি হয় যে অ্যালভিউলার ডাক্ট, হ্যাঁ, অ্যালভিউলার ডাক্টটা পরে আবার কিসে মানে সে টার্মিনেট করে কিসে, অ্যালভিউলাসে। অ্যালভিউলাস, হ্যাঁ, এরকম অ্যালভিউলাস থাকে ইন্ডিভিজুয়ালি অ্যালভিউলাস। তো এমফাইসেমাতে কি হয়, এই অ্যালভিউলাস গুলো ডিস্ট্রয় হয়ে যায়, হয়ে একটা বড় স্যাকের মতো হয়ে যায়, বড়, হ্যাঁ। কিন্তু এই স্যাকটা কিন্তু ফাংশনালি হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে ও জাস্ট একটা স্যাকের মতোই, এখানে এয়ার আসবে ঠিকই, বাট সে অক্সিজেনেটেড হতে পারবে না, অর্থাৎ অ্যালভিউলাসটা তার ফাংশন হারিয়ে ফেলেছে। ওকে, তো এই যে যেগুলো বললাম, অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, এর মধ্যে এর মধ্যে এই যে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হচ্ছে যে কি বললাম, এমফাইসেমা, হ্যাঁ, এমফাইসেমা, এই দুটোকে একসাথে আমরা ক্লিনিক্যালি কি বলি, ক্রনিক ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি বললাম, অ্যাজমা, হ্যাঁ, ব্রঙ্কিয়াল অ্যাজমা। ওকে, আচ্ছা, তো দেখেন এই কন্ডিশনগুলো যে পেশেন্টের হবে, ওই পেশেন্ট কি আমার আপনার মতো নর্মালি ব্রিদিং নিতে পারবে? পারবে না। অর্থাৎ দেখেন, আমি কন্টিনিউয়াসলি মিনিটে 12 থেকে 15 বার ব্রিদিং করছি, বাট আমার কিন্তু মনে হচ্ছে না যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। কিন্তু যাদের এই ডিজিজগুলো আছে, ওদের ইফোর্টটা আমার চাইতে ওদের বেশি দিতে হবে। ফলে দেখেন, এই যে আমাদের লাংসের পাশে কি চেস্ট ওয়াল, হ্যাঁ, চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালের মধ্যে কি আছে, ইন্টারকোস্টাল মাসেল, ধরেন এগুলো হলো রিবস, রিবস, আর এখানে হচ্ছে কি ইন্টারকোস্টাল মাসেলস। হ্যাঁ, এইগুলো হলো ইন্টারকোস্টাল মাসেল। ফলে এই ডিজিজওয়ালা পেশেন্টদের ইন্টারকোস্টাল মাসেলের উপরে এবং হচ্ছে ডায়াফ্রামের উপরে, হ্যাঁ, বেশি স্ট্রেচ পড়বে আমাদের চাইতে। ফলে ওদের এই ইন্টারকোস্টাল মাসেলে থাকা স্ট্রেস রিসেপ্টর, হ্যাঁ, এখানে একটা রিসেপ্টর থাকে। রিসেপ্টরটা অ্যাকচুয়ালি কি, আমি আপনাদের বলি, রিসেপ্টরটা হলো অ্যাকচুয়ালি আসলে স্পাইনাল নার্ভের এফারেন্ট নার্ভ এন্ডিং। হ্যাঁ, ফলে যখন এখানে এক্সেস স্ট্রেচ পড়বে, তখন এই স্টিমুলাসটা চলে যাবে কোথায়, আমাদের স্পাইনাল কর্ডের ডরসাল হর্নে। হ্যাঁ, স্পাইনাল কর্ডের ডরসাল হর্নে। তাহলে দেখেন, এটা হলো যে এই যে নিউরনটা, হ্যাঁ, এই নিউরনটা আসলো, এসে সে সিন্যাপস করলো কার সাথে, স্পাইনাল কর্ডের ডরসাল হর্নের নিউক্লিয়াসের সাথে। এই নিউরনটা এবার উপর উঠে গেল, উঠে গিয়ে সে এই ইনফরমেশন যে এখানে স্ট্রেস বেশি পড়ছে আমার উপরে, এই ইনফরমেশনটা সে দিবে কাকে, ব্রেইন স্টেমকে। ইনফরমেশনটা সে দিচ্ছে ব্রেইন স্টেমকে। ওকে, ফলে আপনার তখন মানে ডিসনিয়া সেন্সেশনটা হবে। ওকে, আচ্ছা, এখন আসেন আবার আমি লেফট সাইডের লাং ফিল্ডটাতে আপনাদের এক্সপ্লেইন করি। যে ধরেন এই হলো আমাদের কি পালমোনারি আর্টারি, হ্যাঁ, এটা হলো পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারিটা
লাংসের ভিতরে ঢুকে ব্রাঞ্চিং হলো আবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন কোন কারণে যদি কারো পালমোনারি এম্বোলিজম হয়ে যায়, মনে করেন এই আর্টারিটা অক্লুড হয়ে গেল এম্বোলিজম দিয়ে, তাহলে এই আর্টারির উপরে, হ্যাঁ, এই আর্টারিওলের উপরে ডিপেন্ডেন্ট যে অ্যালভিওলাস গুলো ছিল, যেহেতু আর্টারিওলটা ব্লক, তাহলে অক্সিজেন আসছে ঠিকই, বাট এখানে কোনো কি যেতে পারছে না, ব্লাড যেতে পারছে না, ব্লাড, এখানে কোনো ব্লাড যেতে পারছে না, কারণ আর্টারিটা ব্লকড। ওকে, তাহলে দেখেন আমরা জানি কি আমাদের যে রেসপিরেটরি রেশিও যেটাকে আমরা বলি, মানে উপরে হচ্ছে ভেন্টিলেশন ডিভাইডেড বাই পারফিউশন। ওকে, তো এখন আমার ভেন্টিলেশন, এই অ্যালভিউলাস গুলোতে ভেন্টিলেশন ঠিক আছে, কারণ কি ব্রঙ্কাস তো আমার ওকে, ব্রঙ্কাস ওকে, কিন্তু আর্টারিওল ব্লক, ফলে আমার এখানে পারফিউশনটা জিরো হয়ে গেছে। ঠিক আছে, তো আলটিমেটলি এই মানটা দ্বারা ইনফিনিটি, মানে হচ্ছে আলটিমেটলি এখানে কোনো কি হচ্ছে না, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না। ওকে, তো গ্যাস এক্সচেঞ্জ যদি না হয়, তাহলে এই মানে এই লাং ফিল্ড থেকে যেই ব্লাডগুলো আমার হার্টে আসবে, হ্যাঁ হার্টে আসবে, হার্টের কোথায় আসবে ওরা, লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে ওরা কোথায় যাবে, লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে ওরা কোথায় যাবে, আমাদের হোল বডিতে যাবে। বাট যেহেতু এখানে আমার এখন অনেকগুলো অ্যালভিওলাই ভালোভাবে গ্যাস এক্সচেঞ্জ করতে পারছে না, ফলে আমার যে ব্লাড, হ্যাঁ ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা অনেক কমে যাবে, এন্ড দ্যাট মিনস পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমাদের রক্তে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেল এবং অক্সিজেন কনসেন্ট্রেশন কমে গেল, এই জিনিসটা কোথায় যাবে, এই রক্তগুলো যখন, এই রক্তগুলো যখন আমাদের ক্যারোটিড বডির মধ্যে দিয়ে ক্রস করবে, মানে এটা হলো কি কমন ক্যারোটিড আর্টারি, এটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর এটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারির জাংশনে এবং ইন্টারনাল ক্যারোটিড দিকে করে এখানে থাকে কে, আমাদের এখানে থাকে ক্যারোটিড বডি, এখানে থাকে ক্যারোটিড বডি। এই ক্যারোটিড বডিটাই হচ্ছে আমাদের কি পেরিফেরাল কেমোরিসেপ্টর। এছাড়াও একই এরকম একটা কেমোরিসেপ্টর থাকে কোথায়, আর্চ অফ অ্যাওর্টাতে। হ্যাঁ, আচ্ছা, তো যখন এই অক্সিজেন কম যুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড বেশি যুক্ত রক্ত এই পথ দিয়ে যাবে, তখন এই ক্যারোটিড বডিটা স্টিমুলেটেড হবে এবং তখন এই ক্যারোটিড বডি একটা ইনফরমেশন, এই ইনফরমেশন নিয়ে যাবে ব্রেইন স্টেমে। ওকে, ব্রেইন স্টেমে একটা ইনফরমেশন নিয়ে যাবে, কি ইনফরমেশন নিয়ে যাবে, যে ব্লাডে অক্সিজেন কনসেন্ট্রেশন কমে গেছে, তখন সে আমাদের এই ব্রেইন স্টেমকে স্টিমুলেশন করবে, তখন আপনার কি হবে, ডিসনিয়া বা ব্রেথলেসনেস ফিল হবে। ওকে, তাহলে এই হলো আরেকটা এক্সপ্লেনেশন। তো এইভাবে মেইনলি আমাদের বিষয়গুলো হয়। একই সাথে দেখেন আমাদের ব্রেইনে, হ্যাঁ আমাদের এই যে ব্রেইন, মনে করেন এটা হলো আমাদের একটা ব্রেইন, আর ব্রেইনের পাশে হচ্ছে মেনিনজেস। হ্যাঁ, তো সাব অ্যারাকনয়েড স্পেসে, সাব অ্যারাকনয়েড স্পেসে আমাদের কি থাকে, এখানে সাব অ্যারাকনয়েড স্পেসে আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। তো এই সেরেব্রোস্পাইনাল যে ফ্লুইড, এটা তৈরি হয় কোত্থেকে, প্লাজমা থেকে তৈরি হয়। তাহলে যেহেতু আমার ব্লাডের এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তাহলে এই সিএসএফ এর মধ্যে এখন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কি হবে, বেশি হবে। তো সিএসএফ এ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তো সিএসএফ থেকে এইচ প্লাস আয়নগুলো পরে চলে যাবে কোথায়, সেন্ট্রাল কেমোরিসেপ্টরে, সেন্ট্রাল কেমোরিসেপ্টরে। ওকে, যেটা মেডুলাতে লোকেটেড। তো ওরা এই ইনক্রিজ এইচ প্লাস আয়ন সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে ওরা কি করবে, স্টিমুলেটেড করবে। তখন ওই সেন্ট্রাল কেমোরিসেপ্টর থেকেও একটা সিগন্যাল আমাদের এই ব্রেইন স্টেমে আসবে, মানে রেসপিরেটরি সেন্টারে এসে তাকে স্টিমুলেট করবে, তখন আপনার ব্রেথলেসনেস ফিল হবে। ঠিক আছে, তার মানে হলো যে আমাদের ইন্টারকোস্টাল মাসেলে বা চেস্ট ওয়ালে যে মেকানিক্যাল রিসেপ্টর আছে, সেটা স্টিমুলেটেড হলে স্পাইনাল এফারেন্ট নার্ভের মাধ্যমে ব্রেইন স্টেমে একটা স্টিমুলেশন আসে এবং হচ্ছে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেশন কমে গেলে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেলেও আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টর এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টর স্টিমুলেটেড হয় এবং তারা
পরবর্তীতে সিগন্যাল পাঠায় রেসপিরেটরি সেন্টারে, ফলে আমাদের তখন কি হয়, শর্টনেস অফ ব্রেথ বা ব্রেথলেসনেস ফিলিং হয়। ওকে, এবং আমাদের তখন আমাদের রেসপিরেটরি সেন্টার আমাদের রেসপিরেটরি রেট এবং ডেপথ অফ রেসপিরেশন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে সে আবার এগুলোকে নর্মাল রেঞ্জে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তাই এই কারণে এগুলো হয়। একই সাথে দেখেন, আমি এখানে এম্বোলার উদাহরণ দিলাম লেফট লাং ফিল্ডে। একইভাবে ধরেন কোনো কারণে এখানে কি হলো, আপনার ইনফেকশন হলো, ধরুন টিউবারকুল, হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দিয়ে আপনার এখানে ইনফ্লামেশন হয়ে গেল, ইনফেকশন হলো, অথবা হলো আপনার এই আগে একটা টিউবারকুলোসিস ইনফেকশন হয়েছিল, ফলে এখানে পোস্ট টিবি ফাইব্রোসিস, এখানে ফাইব্রোসিস হয়ে গেছে। ফলে দেখেন এই যে জায়গা, এই জায়গার মধ্যে আপনার কোনো কি হবে না, ভেন্টিলেশন পারফিউশন হবে না, মানে হচ্ছে এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হতে পারছে না, এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না। তো গ্যাস এক্সচেঞ্জ যদি না হয়, আলটিমেটলি আবার কি হবে, অক্সিজেন কনসেন্ট্রেশন কমবে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাড়বে, তারপর হচ্ছে কি এই ক্যারোটিড বডি পেরিফেরাল কেমোরিসেপ্টর এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টর স্টিমুলেটেড হবে, তারা আপনার এই রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেটেড করবে, ফলে ব্রেথলেসনেস ফিল হবে আপনার। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে আমরা বুঝতে পারে যে আমার এই শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেন হচ্ছে, এটা হলো মেকানিজম। এটা ডেভিডসনের একটা চার্টে আপনারা পাবেন রেসপিরেটরি সিস্টেমে। ওকে, আচ্ছা, এখন আসলে আমরা অর্থোপনিয়াতে ফিরে যাই। অর্থোপনিয়া, ওকে, এখন দেখেন অর্থোপনিয়া, আচ্ছা, অর্থোপনিয়া মানে কি? অর্থোপনিয়া মানে হলো যে ব্রেথলেসনেস ডিউরিং লাইং পজিশন অর সুপাইন পজিশন। ওকে, breathlessness during lying position। আচ্ছা, তো এই যে অর্থোপনিয়াটা কখন হয়, একটু আগে যে কজগুলা বললাম, মানে হলো কি অ্যাজমা, এমফাইসেমা, হ্যাঁ, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি, তারপর হচ্ছে কি ইনফেকশন, ফাইব্রোসিস, ইনফ্লামেশন, এই সবগুলোর ক্ষেত্রেই আপনার অর্থোপনিয়াটা হতে পারে। কারণ কি, সব ক্ষেত্রেই আপনার লাংসের গ্যাস এক্সচেঞ্জ করার ক্যাপাসিটি কমে গেছে, এবং যেই ক্ষেত্রে লাংসের গ্যাস এক্সচেঞ্জ ক্যাপাসিটি কমে যায়, হ্যাঁ, ওই সব পেশেন্টদের ক্ষেত্রে ওরা যখন শুবে তখন ওদের এই ব্রেথলেসনেসটা বেড়ে যায়। যে কোনো লাং ডিজিজ এবং হার্ট ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট যখন শোয় তখন তার শ্বাসকষ্টটা বেড়ে যায়। তার কারণ কি, দেখেন খুবই ইন্টারেস্টিং বিষয়। মনে করেন আমি ল্যাটারাল ভিউটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, ল্যাটারাল ভিউ, মনে করেন এটা হলো একটা পেশেন্টের লাং, হ্যাঁ, লেফট লাং মনে করেন। আচ্ছা, তো লাংসের মাঝখানে কি থাকে, দোনো লাংসের মাঝখানে আমাদের এরকম করে হার্ট থাকে, তাই না? আর এদিকে থাকে কি আমাদের এওরটা, বা হচ্ছে এখানে ট্রাকিয়া, ইসোফেগাস, হ্যাঁ, এই বিভিন্ন মেডিস্টিনাল অর্গানগুলো থাকে আমাদের। ওকে, আর তার ঠিক নিচে, হ্যাঁ, তার ঠিক নিচে কি থাকে, এখানে এখানে থাকে এভাবে করে ডায়াফ্রাম। ওকে, আর ডায়াফ্রামের নিচে বাম পাশে করে এখানে এরকম স্টোমাক থাকে, ডান পাশে করে এরকম লিভার থাকে, মানে বিভিন্ন এখানে কি থাকে, অ্যাবডোমিনাল অর্গান থাকে। এখন দেখেন একটা মানুষ যখন ইরেক্ট পোস্টারে থাকে, হ্যাঁ, মানে হচ্ছে সে স্ট্যান্ডিং পজিশনে আছে, তাহলে দেখেন অলওয়েজ একটা গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, ফলে এই যে অ্যাবডোমিনাল অর্গানগুলোর ওয়েট কোন দিকে কাজ করছে, অ্যাবডোমিনাল অর্গানগুলোর নিচের দিকে। কিন্তু মানুষটা যখন শুয়ে যাবে, দেখেন মানুষটা যখন শুয়ে যাবে তখন আমি একটু আঁকার চেষ্টা করি, তখন তার লাংসের পজিশনটা হয় কেমন, এরকম হলো লাংসটা। এবং হচ্ছে দেখেন তখন যখন শোয় তখন এই যে অ্যাবডোমিনাল যে অর্গান যেগুলো বললাম, হ্যাঁ, অ্যাবডোমিনাল যে অর্গান, লিভার, স্টোমাক, এগুলো সবগুলো তখন গ্র্যাভিটির কারণে ডায়াফ্রামকে পুশ করে উপরের দিকে উঠিয়ে ফেলে, এবং ডায়াফ্রাম তখন কাকে প্রেশারাইজ করে, লাংসকে, ফলে লাংসের ভলিউমটা একটু কমে যায়। একই সাথে হচ্ছে আপনি যখন শুলেন, এটা হলো ফ্লো ব্রেড, হ্যাঁ, ব্রেড, তখন এই যে ব্রেডও প্রেশারাইজ করে লাংসের ডরসাল আসপেক্টকে, ফলে আপনার লাংসটা পিছন থেকে একটা প্রেশার পেয়ে এদিকেও লাংসের ভলিউমটা হালকা মানে কমে যায়, মানে কিছু অ্যালভিউলাস এখানে কলাপস হয়ে যায়, হ্যাঁ, ডরসাল আসপেক্টের দিকে। প্লাস হচ্ছে আপনার আমরা যখন শুই, একটু চিন্তা করেন অ্যানাটমিটা, আমাদের দুই লাংসের মাঝখানে থাকে হার্ট, তখন এই যে এখানে হার্ট যেটা থাকে, হার্টেরও একটা ওয়েট পড়ে এই লাংসের উপরে,
যখন আমরা সুপাইন পজিশনে থাকি, তাই না? তো ওভারঅল এই যে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হলো অ্যাবডোমিনাল অর্গানগুলোর প্রেশারটা, ডায়াফ্রাম এসে লাংকে পুশ করে, ফলে লাংটা নিচ থেকে প্রেশার পেয়ে তাই সে একটু ভলিউম কমে যায় তার। তাহলে ওভারঅল কন্ডিশনগুলোর কারণে লাইং পজিশনে আমাদের লাংসের কমপ্লায়েন্স একটু কমে যায়। তাহলে লাংসের কমপ্লায়েন্সটা কি হবে, একটু কমে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমি আর আপনি তো সুস্থ মানুষ, তো আমাদের লাং কমপ্লায়েন্স এটা কিন্তু খুব বেশি কমে না, সামান্য কমে। তো লাং কমপ্লায়েন্স কমে গেলেও আমাদের বডিতে যেই পরিমাণ অক্সিজেন দরকার সেটা লাংসের বাকি প্যারেনকাইমাগুলো আমাদের বডিকে মানে প্রপারলি অক্সিজেন সাপ্লাই দিতে পারে এবং কার্বন ডাইঅক্সাইডকে এক্সক্রিট করে দেয়। ঠিক আছে, ফলে আমার আর আপনার তেমন সমস্যা হয় না। এই একটা ফ্যাক্টর মনে রাখবেন যে লাং কমপ্লায়েন্স কমে যায় সুপাইন বা লাইং পজিশনে। আরেকটা দেখেন, দেখেন আপনারা জানেন যে এটা হলো ধরেন আমাদের এই হার্টটা, মোটামুটি আমরা একটা হার্ট আঁকলাম, ঠিক আছে, এটা হলো হার্ট। আচ্ছা, এখন দেখেন মানে আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আমাদের এই যে রাইট অ্যাট্রিয়াম, হ্যাঁ, রাইট অ্যাট্রিয়ামে কি আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড মানে আসে ভেনাস রিটার্ন। তো এটাকে আমরা কি বলি, ভেনাস রিটার্ন। হ্যাঁ, আর উপর থেকে আসে সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে। যাই হোক, এগুলো সবগুলো মিলিয়ে হলো ভেনাস রিটার্ন। এখন একটা লোক যখন দাঁড়ানো থাকে তখন অলওয়েজ অলওয়েজ কিছু ব্লাড আমাদের এই ইনফেরিয়র ভেনা ক্যাভাতে কিন্তু জমে থাকে, সব ব্লাড কিন্তু হার্টে চলে আসে না। কারণ কি, আমাদের এই ভেইনগুলোকে আমরা কি বলি, ক্যাপাসিটেন্স ভেসেলস। এখানে অলওয়েজ কিছু ব্লাড পুলিং হয়ে জমে থাকে। ঠিক আছে, কিন্তু লোকটা যখন দেখেন এখন সে স্ট্যান্ডিং পজিশন আছে, তো গ্র্যাভিটির কারণে এই ভেনাস পুলিংটা হয়। কিন্তু সে যখন শুয়ে পড়বে আপনারা একটু মানে অ্যানিমেশন ইমাজিন করেন যে তখন হার্টের লোকেশনটা কি হয়, এই যে ঠিক আছে, তাহলে শুয়ে পড়লো। এখন তার ওভারঅল যে হার্টটা কোন অ্যাক্সিসে চলে গেল, হরাইজন্টাল অ্যাক্সিসে চলে গেল, ফলে গ্র্যাভিটি আর কাজ করছে না। ফলে পায়ের দিকের যে ব্লাডগুলো ছিল এক্সট্রিমিটির দিকে, এগুলো সব বেশি বেশি করে কোথায় চলে আসছে, সব রাইট অ্যাট্রিয়ামে চলে আসা শুরু করলো। তার মানে আপনার ভেনাস রিটার্ন অনেক বেড়ে গেল লাইং পজিশনে। তো ভেনাস রিটার্ন যদি বেড়ে যায় তাহলে কি বেড়ে যায় আমরা জানি, প্রিলোডটা বেড়ে যায়, তাই না? এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখন রাইট অ্যাট্রিয়ামে বেশি বেশি ব্লাড আসছে, তাহলে এই বেশি বেশি ব্লাড আবার ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে কোথায় চলে আসবে, আমাদের রাইট ভেন্ট্রিকলে। তো রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আলটিমেটলি আবার কোথায় যায়, পালমোনারি এওরটা, পালমোনারি আর্টারি। হ্যাঁ, পালমোনারি আর্টারি দিয়ে এই ব্লাডগুলো রাইট ভেন্ট্রিকল থেকে বেরিয়ে এসে ওরা চলে আসে আমাদের লাংসে, তাই না? লাংসে চলে আসে। আচ্ছা, এখন লাংসে যখন আসে দেখেন, লাংসে এসে পালমোনারি আর্টারিটা কি তৈরি করে, পালমোনারি ক্যাপিলারি। হ্যাঁ, পালমোনারি ক্যাপিলারি তৈরি করলো। এখন এই পালমোনারি ক্যাপিলারিটা তারপরে আবার পালমোনারি ভেইন হয়। পালমোনারি ভেইন হলো, এই পালমোনারি ভেইনটা তখন চলে আসে কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। দেখেন, লেফট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, তাহলে দেখেন যখন আমরা সুপাইন পজিশনে যাই আমাদের রাইট ভেন্ট্রিকলে বেশি বেশি ব্লাড আসছে। তাহলে রাইট ভেন্ট্রিকলে যদি বেশি বেশি ব্লাড আসে তাহলে আমাদের লাংসও কি বেশি বেশি ব্লাড যাচ্ছে। তো লাংসে যদি বেশি বেশি ব্লাড যায় তার মানে এই পালমোনারি ক্যাপিলারি, যেটা এই পালমোনারি ক্যাপিলারিতে এখন ব্লাড বেশি বেশি আসছে, ফলে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেড়ে যাবে। এখন এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কমাই ফেলে কে, কমাই ফেলে আমাদের এই লেফট ভেন্ট্রিকল। কেন, লেফট ভেন্ট্রিকল তখন কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয়, ফলে লেফট ভেন্ট্রিকল বেশি বেশি ব্লাডকে বডির দিকে পাঠিয়ে দেয় এবং অ্যাট্রিয়ামে যে বেশি বেশি ব্লাড আসছে লাংস থেকে সে তাড়াতাড়ি তাকে ডায়াস্টল করে নিয়ে ফেলে। ফলে এখানে যে বেশি ব্লাড আসছে পালমোনারি ক্যাপিলারিতে সে সামনের দিকে চলে যায়, গিয়ে এই পালমোনারি ক্যাপিলারিতে প্রেশারটাকে কমিয়ে রাখে, বাড়তে দেয় না। অর্থাৎ আমি আবারও বলছি, যত বেশি ব্লাড এখানে আসছে পালমোনারি ক্যাপিলারিতে
রাইট ভেন্ট্রিকল থেকে এই ব্লাডগুলো তত দ্রুত আবার লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। তাহলে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যদি বেশি চলে যায় তাহলে ওই ব্লাডকে আবার দ্রুত লেফট ভেন্ট্রিকলে চলে আসতে হবে এবং লেফট ভেন্ট্রিকল কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিয়ে ওটাকে বডিতে পাঠিয়ে দিবে। এইভাবে ফ্লোটা মেনটেন করে এই পালমোনারি ক্যাপিলারিতে প্রেশারটা ওরা কমিয়ে রাখে, বাড়তে দেয় না। কিন্তু যাদের হার্ট ফেলিউর হয় তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে যখন সুপাইন পজিশনে পেশেন্টটা যাবে বা লাইং পজিশনে যাবে তখন এই গ্র্যাভিটির কারণে মানে ভেনাস রিটার্ন বাড়ছে ঠিকই, প্রিলোড বাড়ছে ঠিকই, তো প্রিলোড যদি বেড়ে যায় তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে বেশি বেশি ব্লাড লাংসের দিকে আসছে। কিন্তু লাংসের এই পালমোনারি ক্যাপিলারি থেকে আমার অক্সিজেনেটেড ব্লাডটা আর সামনের দিকে যেতে পারছে না, সামনের দিকে যেতে পারছে না। কেন যেতে পারছে না সামনের দিকে? তার কারণ হচ্ছে দেখেন ব্লাডটা যে সামনের দিকে যাবে সে কোথায় যাবে? লেফট অ্যাট্রিয়ামে যাবে। তো লেফট অ্যাট্রিয়ামে যে ব্লাড যাবে, লেফট অ্যাট্রিয়াম তো খালি হতে হবে। লেফট অ্যাট্রিয়াম খালি কিভাবে হবে? লেফট অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে যাবে, তাই না? এখন লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা যেতে হলে লেফট ভেন্ট্রিকলের ব্লাডটা তো আগে বের হয়ে যেতে হবে লেফট ভেন্ট্রিকল থেকে। সেটা কি কোত্থেকে বের হবে? এই যে কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে সে বডিতে চলে যাবে, তাই না? কিন্তু লোকটা তো হার্ট ফেলিউরের রোগী, ধরেন ক্রনিক হার্ট ফেলিউর, হ্যাঁ, হার্ট ফেলিউরের পেশেন্ট লোকটা, এখন তার লেফট ভেন্ট্রিকলের তো ইফিকেসি নাই। ফলে লেফট ভেন্ট্রিকলে যখন ব্লাড বেশি আসছে এই পালমোনারি ক্যাপিলারি থেকে, কিন্তু সে যেই পরিমাণে ব্লাডটাকে বেশি বেশি করে বের করে দেওয়া উচিত সে হার্ট ফেলিউরের কারণে লেফট ভেন্ট্রিকল ব্লাডটাকে বের করতে পারছে না। ফলে এই লেফট ভেন্ট্রিকলের মধ্যে তখন আমার কি হবে? মানে ব্লাড গুলো জমে যেতে শুরু করবে। তো লেফট ভেন্ট্রিকলে যদি ব্লাড জমে যায় তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসতে পারবে না। ফলে লেফট অ্যাট্রিয়ামও এখন ব্লাড গুলো স্ট্যাসিসের মতো মানে জমে যাচ্ছে। তো এখানে যদি জমে যায় তাহলে এই পালমোনারি ভেইন থেকে ব্লাড গুলো সামনের দিকে আসতে পারছে না, কারণ রাস্তা ব্লক, প্রেসার বেড়ে গেছে এখানে। তো এই প্রেসারটা, এইখানে যে প্রেসারটা বেড়ে গেছে এই পালমোনারি ভেইনসে, ওই প্রেসারটা আলটিমেটলি ট্রান্সমিট করছে কোথায়? পালমোনারি ক্যাপিলারিতে। ফলে এই পালমোনারি ক্যাপিলারিতে এখন প্রেসার বেশি। এখন দেখেন পালমোনারি ক্যাপিলারিতে প্রেসার বেড়ে যাচ্ছে, কারণ কি? প্রিলোড বেড়ে যাওয়ার কারণে পালমোনারি আর্টারি থেকে ব্লাড বেশি বেশি আসছে কিন্তু তারা সামনে যেতে পারছে না। আলটিমেটলি এই ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেছে। তো ক্যাপিলারিতে যখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যায় তাহলে এখানের মধ্যে দিয়ে যখন ব্লাডগুলো খুব হাই ফোর্সে আসছে তখন তারা কি হবে? ট্রান্সিউডেশন, তাই না? ট্রান্সিউডেশন, হাইড্রোস্ট্যাটিক প্রেসার কারণে তারা সব ক্যাপিলারি থেকে ট্রান্সিউডেশন হয়ে বেরিয়ে বেরিয়ে কোথায় জমা হতে শুরু করবে? পালমোনারি ইন্টারস্টিশিয়ামে তারা জমা হতে শুরু করবে। এখন দেখেন আমি এই যে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে জমা হচ্ছে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এই ধরুন একটা অ্যালভিওলাস, হ্যাঁ, এটা হলো একটা অ্যালভিওলাস। আমি ধরেন এটাকে জুম ইন করে আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ। এটা হলো একটা অ্যালভিওলাস, ওকে। তো অ্যালভিওলাসের এই পাশ থেকে পালমোনারি আর্টারির উৎপত্তি কোথায়? সে হলো রাইট ভেন্ট্রিকল। এখানে এসে সে একটা ক্যাপিলারি তৈরি করলো, এটাই হলো পালমোনারি ক্যাপিলারি। হ্যাঁ, তো এই ক্যাপিলারিটা শেষ হবে পালমোনারি ভেনিউস। এই হলো পালমোনারি ভেনিউস। আলটিমেটলি ভেনিউস থেকে সে হবে ভেইন, তারপরে সে ঢুকবে কোথায়? তার গন্তব্য কোথায়? গন্তব্য হলো লেফট অ্যাট্রিয়ামে। কিন্তু হার্ট ফেলিউরের কারণে এই গন্তব্যটা দিয়ে ব্লাড সামনে যেতে পারছে না, আলটিমেটলি এখানে প্রেসার বেড়ে গেছে। তখন এখান থেকে এই প্লাজমাগুলো সব লিক আউট হয়ে হয়ে এই ইন্টারস্টিশিয়ামে জমা হচ্ছে। এখন দেখেন এই ইন্টারস্টিশিয়ামে জমা হচ্ছে, দেখেন ব্লাডগুলো প্লাজমাগুলো সব ইন্টারস্টিশিয়ামে জমা হচ্ছে। এটাকে আমরা কি বলি? পালমোনারি এডিমা। পালমোনারি এডিমা। তো এরকম যখন হতে হতে তারা ফ্লুইড, এখানে যখন প্রেসার বাড়বে তখন তারা একটা সময় অ্যালভিওলাসের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, এবং ইন্টারস্টিশিয়াম। তাহলে যখন এই যে লাংসের এই ইন্টারস্টিশিয়াম এবং অ্যালভিওলাসে ফ্লুইড জমে যাচ্ছে তখন এই যে অ্যালভিওলাসে যে এয়ার, আপনি তো ঘুমানো অবস্থায়
শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তাই না? তার মানে অক্সিজেনেটেড এয়ার ঢুকছে ঠিকই, অক্সিজেনেটেড এয়ার ঢুকছে ঠিকই, কিন্তু তারা ব্লাডে যেতে পারছে না, কারণ এখানে ওয়াটার জমে গেছে, ফলে গ্যাসাস এক্সচেঞ্জটা হচ্ছে না। ফলে আপনার এই ব্লাডে তখন অক্সিজেন কনসেন্ট্রেশন কমে গেছে, কিন্তু আপনার বডি তো কন্টিনিউয়াসলি মেটাবলিজম করছে, ফলে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তার মানে আপনার ব্লাড পিকচারটা এখন কেমন, যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি, কিন্তু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা অনেক কম। তাহলে এই হার্ট ফেলিউরের পেশেন্টরা যখন ঘুমায় রাতে, তখন মানে 1 to 2 আওয়ার্স পরে ব্লাডের মধ্যে এই চেঞ্জটা হয়ে যায়। হ্যাঁ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অক্সিজেন কমে যায়। তখন এরা গিয়ে কি করে, আমাদের এই যে ক্যারোটিড বডি, ফার্স্টে যেটা দেখালাম, তাই না, ক্যারোটিড বডি, এই ক্যারোটিড বডিতে ওরা যে কি আছে পেরিফেরাল কেমোরিসেপ্টর, ওকে স্টিমুলেট করে। তখন তখন এই ক্যারোটিড বডি থেকে, এই ক্যারোটিড বডি থেকে কি যাবে, সিগন্যাল চলে যাবে কোন নার্ভের মাধ্যমে যাবে, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। হ্যাঁ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর এওরটি মানে এওরটাতে যেটা আছে, ওখান থেকে কিসের মাধ্যমে সিগন্যাল যাবে, ভেগাস নার্ভ, তাই না? এটা আমরা জানি। এই এসে ওরা কোথায় আসবে, ওরা আসবে যে আমাদের ব্রেইন স্টেমে, ওরা আসবে আমাদের ব্রেইন স্টেমে। ঠিক আছে, তো ব্রেইন স্টেমে এসে ওরা আমাদের রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করবে, ফলে আমাদের ব্রেথলেসনেস শুরু হবে। ওই পেশেন্টটা তখন উঠে বসে যাবে। বসে যাবে কেন, দেখেন, যখন বসে যাবে এই যে হার্ট, এই হার্টটা বসে গেলে আবার কোন পজিশনে চলে আসবে, এই পজিশনে। তখন আবার গ্র্যাভিটির কারণে কি হবে, এই যে বেশি বেশি ভেনাস রিটার্ন হচ্ছিল, সেগুলো সব আবার নিচের দিকে নেমে যাবে, ফলে ভেনাস রিটার্ন কমবে। ভেনাস রিটার্ন কমে গেলে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে ব্লাড কম যাবে। তো ব্লাড কম গেলে এই যে পালমোনারি ক্যাপিলারিতে যে প্রেসারটা খুব বেড়ে গেছিল, এই প্রেসারটা এখন আবার কি হবে, কমে যাবে। কমে গেলে এখানে যে কি হচ্ছিল, এডিমা হচ্ছিল, এই এডিমাটাও আর এখন মানে কমে যাবে। তো এডিমা যদি কমে যায়, তাহলে এখানে যে অ্যালভিওলাসে ফ্লুইড জমে গেছিল, ওই ফ্লুইডটা কমে যাবে। কমে গেলে এখানে অক্সিজেন এখন ভালোভাবে আসছে, এবং তারা ব্লাডও ভালো, মানে কি হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ ভালো হচ্ছে, কারণ ফ্লুইড এখন আর নাই বা কমে গেছে একটু। ফলে তার যে এই যে অক্সিজেন, ব্লাডে অক্সিজেন লেভেল কমে গেছে, পার্শ্বিক প্রেশার অক্সিজেন কমে গেছে, সেটা আগের চাইতে একটু উঠলে তখন পেরিফেরাল কেমো রিসিপ্টর যেগুলো আছে, এই ক্যারোটিড বডি এবং অ্যারোটিক বডি, সেগুলো আর আগের মতো বেশি বেশি স্টিমুলেশন হবে না। হ্যাঁ, স্টিমুলেশন হবে না, ফলে ব্রেইন স্টেমকে তারা স্টিমুলেশন করবে না, ফলে আপনার ব্রেথলেসনেস হবে না। তাই সে উঠে গেলে তার থেকে একটু রিলিফ লাগে। ওকে, তো আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে যে নলেজ দিয়েছেন তা আপনাদের সাথে একটু ডিসকাস করার জন্য। যদি ভুল থাকে আমাকে শুধরে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।